নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যুগান্তকারী কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচিতে আজ সোনারপুর উত্তর বিধানসভার রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডে মিলন সংঘ মাঠের কাছে অনুষ্ঠিত হয় বুথ নাম্বার 223, 224 এবং 225। এই 6 নম্বর ওয়ার্ডের যে কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান, তাতে সবথেকে বড় খবর হলো এই ক্যাম্পে উপস্থিত ছিলেন এই এলাকার এই ওয়ার্ডের গতবারের বিজেপি প্রার্থী রূপসা সিনহা, এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে অভিযোগ জানিয়েছেন। এবং উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি নজরুল আলী মণ্ডল এবং বিধায়ক ফিরদৌসী বেগম। এর সাথে রূপসা সিনহা প্রচুর অভিযোগ করেছেন এবং তার পাল্টা উত্তর দিয়েছেন ওয়ার্ডের পৌরমাতা ডক্টর অধ্যাপিকা দীপালি নস্কর। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। দেখতে পাচ্ছেন এখানে স্বনির্ভর গোষ্ঠীদের স্টল বসেছে, মানে যেটা মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প, মহিলাদের স্বনির্ভর করা, সেই স্বনির্ভর করার স্টলও এখানে রয়েছে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই না প্রকাশে তকমা, তকমা, তকমা। জানুন, জানাতে থাকুন। দর্শকদের জন্য একটা অনুরোধ, আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। ফিরে এলাম বিরতির পর। পৌরমাতাকে বলবো দীপালি নস্কর মহাশয়কে যে 224 বুথে যিনি ছিলেন মিথিলেশ প্রধানকে সম্বোধনা দেবেন। সামনে আসতে বলবো একটু। প্রশান্ত পাল, অনুপ কুমার রায়, আর সুব্রত মাইতি, শুভব্রত মাইতি। দুশো তেইশে আছে প্রশান্ত কুমার নস্কর, দীপঙ্কর বেরা, মধুসূদন মণ্ডল। ওনাদেরকে সম্বোধনা দেবেন 6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দীপালি নস্কর মহাশয়। কি বলবেন, এরকম একটা প্রকল্প চলছে, এরকম একটা কর্মসূচি চলছে আমাদের, অভিনব উদ্যোগ। এই উদ্যোগে মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এবং সারা পশ্চিমবাংলায় এটা হচ্ছে। পাড়ার সমাধান পাড়াতেই বসে হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির একটা অভিনব উদ্যোগে মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান, মানে এখন মানুষের হাতে ক্ষমতায়ন তুলে দিয়েছেন। তারাই নিজেরা সিদ্ধান্ত নেবে কোনটা উন্নয়ন হবে, কোন দিকে উন্নয়ন হবে এবং কতটা উন্নয়ন হবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে। কি বলবেন?
এটাই তো সবাই মেনে নেবে, এটাই তো ভালো, এই জিনিসটাই তো ভালো, এটা যাতে হয় সেটা সবাই চায়। আর এছাড়া আর কি বলার আছে, আমরা চাই ভালো হোক, ভালো জিনিস ছাড়া খারাপ চাইবো না। এখানে পৌরমাতার মানে উন্নয়ন কীরকম? মোটামুটি ভালো, কোনো খারাপ নেই। যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরকম উদ্যোগ নিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে আপনারা সরাসরি এসে নিজেদের অভিযোগ জানাতে পারছেন এবং উন্নয়নে সামিল হচ্ছে, কি বলবেন? খুব ভালো লাগছে। উদ্যোগ ভালো, উদ্যোগ ভালো উদ্যোগ। হ্যাঁ, মানে কতটা কার্যকরী? কার্যকরী হলে ভালো, ঠিক আছে। আপনারাই এখন সিদ্ধান্ত নিন। হ্যাঁ, হলে ভালো, নাহলে সময়টা বেকার। এই মুখ্যমন্ত্রী হ্যাঁ, সেটা নিয়ে কি বলবেন? ভালো ভালো উদ্যোগ। মানে আপনি এখানে সরাসরি আসছেন, অভিযোগ জানাচ্ছেন এবং তার এগেইনস্টে কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক তাই। আর সরকারি পরিষেবা আপনারা পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা বলুন। রফিকুল ইসলাম। ড্রেনটার মাঝখানে ফিরোজের বাড়ি পর্যন্ত এসে পাইপ লাইনটা আটকে আছে, জলের লাইন। ওই জলের লাইনটার ওপর থেকে ওই পর্যন্ত হয়ে আটকে আছে, আর এপাশে আসেনি। যেহেতু বললো আমাদের রাস্তার থেকে আমাদের বাড়ির সাইডের দিকে আর আসেনি, ওই পর্যন্ত আটকে আছে। আমরা এসে বলেছিলাম, যারা লাইন করতে এসেছিল তারা বলেছে এটা আর এখন হবে না। কারণ বলছে না, সেটা আমরা অন্য জায়গায় অফিসে যোগাযোগ করি। আমি বলে দিচ্ছি, হ্যাঁ, এই জলের লাইন যে কোনো জায়গায়, মানে শুধু এখানে বলে না, একটু একটু যদি বাকি থাকে, 90% হয়ে গেছে, একটু একটু যদি বাকি থাকে, সেই স্পেসিফিক্যালি জায়গাটার নাম দিয়ে একটু কাউন্সিলরকে আছে দিয়ে দেবেন। আমরা এই উইকে না হলে নেক্সট উইকে ওইখানে যেখানে যেটুকু যে জলের লাইন বাকি আছে করে দেবো। না, একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার একটু বলে দিই, নিশ্চয়ই সুভাষিস বলেছে জলটা নিয়ে আলাদা মতো মানুষ হয়েছে, তবুও জলের বিষয়টা যা উঠে এসছে, আর এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছেন। আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিই, আমরা প্রত্যেকটা জায়গায় জলের লাইন পৌঁছে দেবো। প্রত্যেকটা জায়গায় একটাও বাড়ি ফাঁকা থাকবে না, একটাও বাড়ি ফাঁকা থাকবে না। এক্ষেত্রে যদি কোনো বাড়ি ফাঁকা থাকে আপনি বলুন, ওটা লিখে নেওয়া হবে, আমরা এটা করে দেবই। এটার জন্য আমাদের এই 10 লাখ টাকা কিন্তু ধরা করতে হবে না, এটা আমাদের অলরেডি ধরা আছে, কাজ চলছে। তোমাকে কি বলবে বুঝতে পারছি তো, এটাকে বলে দেবে। মুখের সামনে নিন। ওই রাস্তাটা যেমনি নিচ্ছি, আমি চাইছি ওই রাস্তাটা যাতে নিচ্ছি হয়, আর সার্ভিস ডেটটা একটু চড়া হবে। তারকদের বাড়ি পর্যন্ত, টুকুদের বাড়ি পর্যন্ত, তারকদের বাড়ি পর্যন্ত রাস্তাটার কি করতে হবে বলো, রাস্তা চড়া করা ব্যাপারটা এখানকার করে দেবো। কিছুটা সব পেয়েছি, সবটা সব দেওয়া সম্ভব হয়নি। আমি যদি আপনার যেহেতু
বের হচ্ছে, যদি স্ল্যাবের ব্যবস্থা করেন তাহলে রিক্সা উন্নয়ন আপনার সুবিধা হয়। কারণ এই রাস্তাগুলো আমার ঘর আমার আমি বলছি গৌতম মন্ডল, যেখানে রাস্তাটা অনেকদিন ধরেই ভুগছি আমি। রাস্তাতে এখনই জলে অর্ধেক থেকে জল দাঁড়িয়ে আছে, মাটিগুলো জলে ঢুকে যাচ্ছে, আর পাশাপাশি পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এমনকি সাপ পোকামাকড় যা আছে মোটামুটি ঢুকে যাচ্ছে। আমার বাড়ি ভাঙা মন্দিরের কাছে। আমি সরল মাত্র, আমার বাড়ি ভাঙা মন্দিরের কাছে। আমার বাড়ির উত্তর দিকে একটা রেস্ট্রি করা রাস্তা ছিল। বর্তমানে ওই রাস্তাটা ব্যবহার না করে দক্ষিণ দিকে একটা রাস্তা ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে আনরেজিস্টার্ড রাস্তা। মুখের কাছে নেই। তা আমি চাই যেটা বর্তমানে ব্যবহার হচ্ছে ওই জায়গাটা লিখিতভাবে নেওয়া হোক, এবং পূর্বেও যেটা লিখিত রাস্তা আছে রেজিস্ট্রি রাস্তা, সেটা লিখিতভাবে ছেড়ে দেওয়া হোক। এর জন্যে কয়েকবার কথা কাটাকাটি হয়েছে আমাদের মধ্যে। সে সময়ে পৌরসভার মেম্বার জয়দেব নস্কর উনিও লেখালেখি করেছিলেন যে লোকসভা নির্বাচনের পরে এটার ব্যবস্থা করা হবে। আজও পর্যন্ত সে ব্যবস্থাটা হয়নি। একটা জিনিস আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, এই প্রোগ্রামটার নাম হচ্ছে, এই যে একটা প্রকল্প, তার নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা করে পার বুথ দিচ্ছেন। আপনারা যেটা আপনাদেরকে সাজেস্ট করেছি, প্রথম থেকে যেটা বলে আসছি, এখনো বলছি যে যে বিষয়গুলো ছোট ছোট বিষয়, যেমন দিদিভাই একটু আগে বলছিলেন যে ওনার বাড়ির সামনে একটা ওপেন ড্রেন আছে, নোংরা হয়ে গেছে, ড্রেনটা কোনো কভার নেই। এটা খুব ভালো প্রস্তাব। এই প্রস্তাবগুলোকে আমরা চাইছি, এই উনি চাইছেন ওপরে স্ল্যাব দিয়ে কভার করতে, তাতে কি হবে, নোংরা করবে না, সবাই উপকৃত হবে। ঠিক তেমনি যদি আপনার পাড়ায় রাস্তার কথা আপনি যারা বলছেন, যে রাস্তাটা আপনি চলছেন, সেই রাস্তাটা যদি কোনো আমরা পরামর্শ দিই একটা জিনিস সবাইকে, যে যেহেতু এটা টাইম বাউন্ড প্রোগ্রাম, 2 আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে 3 নভেম্বর পর্যন্ত। আর আমাদের যারা নোডাল অফিসার, সরকারি অফিসার যারা আছেন, তাদেরকে নির্দেশনা পরিষ্কার দিয়ে দিয়েছেন যে কাজ শেষ করতে হবে 15 জানুয়ারি 2026 সালের মধ্যে। আপনি যদি কোনো রকমভাবে, আমরা এটা বিষয়ে আপনাদেরকে বলি, পরামর্শ দিই, যেখানে কোনো রকম কোনো কোর্ট কেস আছে, কোনো প্রবলেম আছে, প্রাইভেট প্রপার্টি, এইগুলোকে অ্যাভয়েড করবেন, এগুলোকে এড়িয়ে যাবেন, এইগুলোকে আলোচনা আমাদের আনবেন না। কারণ আপনার টাকা 10 লক্ষ টাকা টাইমের মধ্যে শেষ করতে হবে। আমি যদি কাজ করতে যাই, দেখবেন ওখানে একটা বন্ধ চলে যায়। আর মনে রাখবেন এটাই, যে সিদ্ধান্তটা হচ্ছে এই 3 জন নির্বাচিত পারসন আর আমাদের সুভাষিত নোডাল অফিসার ওই সই করবে। আজকের পোর্টালে কিন্তু এটা আপলোড হবে, সবাই দেখতে পাবে। আমি, আপনি, সবাই, আমার কাউন্সিলর, সবাই কিন্তু দেখতে পাবো। স্বয়ং রাজ্যের যারা মূল যারা এই কর্মসূচিতে যুক্ত, তারাও দেখতে পাবে। আমি কিন্তু এমন কোনো কিছু করতে পারবো না যেটা পরবর্তীকালে অ্যাভয়েড করবো, এড়িয়ে যাবো। এই সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার কোনো আমার জায়গা নেই। যে সিদ্ধান্ত আপনারা দিচ্ছেন, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো আমার অবকাশ নেই। এখানে টোটালটাই কিন্তু প্রবলেম আপনার হচ্ছে, টোটালটাই। তাই বলবো, সিদ্ধান্ত যখন নেবেন, এইগুলোকে এড়াবেন। কোর্ট কেস, প্রাইভেট প্রপার্টি, এইগুলোকে এড়াবেন। ওইখানে একটা ওয়েস্ট বিন করলে সত্যি সবার উপকার হয়। ওই ব্যাপারটাতে যাতে জোর দেওয়া হয়, সেই জন্য ওয়েস্ট বিন, ডাস্টবিন, হ্যাঁ, বিধানসভা মাঠের কাছে যে ময়লার গাড়ির সঙ্গে আমরা সবসময় কন্ট্যাক্ট করে উঠতে পারি না, কারণ কখন আসে, আমরা স্কুলে বাচ্চা নিয়ে বেরিয়ে যাই, সেই সময় যাতে আমরা বলে দিই, এগুলো না পৌরসভা অলরেডি করছে, এগুলো ময়লা করার জন্য গাড়ি পাঠাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে। আমি যদি ডাস্টবিন করি, আমরা তো
আপনারা সবাইকে এটা মোটামুটি সবাই জানেন যে আমরা কিন্তু পৌরসভা থেকে সেগ্রিগেশনের কাজটা কমপ্লিট করতে বলে দেওয়া হয়েছে, বালতি দেওয়া হয়েছে, 2টো করে বালতি দেওয়া হয়েছে বাড়ি বাড়ি, যেগুলো জৈব অজৈব আলাদা করা হয়েছে। আমি যে ডাস্টবিন করি সেটা পারবো, ডাস্টবিনে ফেলে সবটাকে হয়ে যেত, সেই জন্য ডাস্টবিনটাকে পৌরসভা অ্যাভয়েড করে এড়িয়ে যাচ্ছে। আপনি বলুন যদি আপনার ময়লা তোলা না হয় আমার গাড়ি পাঠাবো, যাবে না গেলে সেটা বলুন, না গেলে সেটা বলুন, সেটা দেখে নিচ্ছি কোথায় আছে। হ্যাঁ, ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। সেই কাজের প্রস্তাবটা একটু পাঠ করে দেওয়ার জন্য নিখিলেশ মোহনকে বলবো। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবার অভিযোগ আমরা শুনেছি এবং যেটা আপনাদের 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা ফাইনালাইজ করার জন্য, সেটা আপনাদেরকে আমরা পড়ে শোনাচ্ছি। অর্ণব নস্কর গোপাল দাসের বাড়ি থেকে পাথর বাড়ি পর্যন্ত ড্রেন এবং উত্তম বাগের ভেতরে একটা ছোট রাস্তা আছে, সেটা বাড়ি পর্যন্ত প্রায় 30টি পরিবার বসবাস করে। এটা রাস্তা, ড্রেন এবং ড্রেনের উপরে স্ল্যাব 3টিই হবে। তবে মাননীয় পৌর মাতা মহাশয় জানিয়েছেন এই রাস্তাটি পাকা রাস্তা হওয়ার জন্য, ঢালাই রাস্তা হওয়ার জন্য অন্য একটা স্কিম আছে। সেই জন্য আমরা এই প্রকল্পে শুধু ড্রেন এবং তার উপরে স্ল্যাব করার জন্য সুপারিশ করেছি 1 নম্বরে। 2 নম্বরে জলিলের মুদির দোকানের বিপরীতে নাজমা বিবির বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা গেছে, সরু রাস্তা। এই রাস্তাতে প্রায় 18টি পরিবার বাস করে। রাস্তাটা একদম কাঁচা এবং সরু। এটাতেও আমরা বাড়ির সামনে রাস্তা ও ড্রেনের জন্য অনুরোধ করেছি। মানিকডাঙ্গার বাড়ি থেকে পেপসি ড্রেনের পর্যন্ত এই রাস্তাটিও সিমেন্টের রাস্তা হওয়ার জন্য অলরেডি পৌরমাতা স্কিম নিয়েছেন। ফলে ওখানেও ড্রেন এবং স্ল্যাবটা আমরা এই স্কিমের আওতায় আছি। নতুন পাড়া অরবিন্দ নস্কর এর বাড়ি থেকে পলিমাইতির বাড়ি পর্যন্ত ড্রেনের উপরে স্ল্যাব হবে। নতুন পাড়া সদস্যের উত্তর থেকে বিপ্লবদের বাড়ি পর্যন্ত স্ল্যাব হবে। নতুন পাড়া বাচ্চু সাহার বাড়ি থেকে হারানপালের বাড়ি পর্যন্ত ড্রেনের উপরে সব রাস্তা হয়ে গেছে। এর উপরে ড্রেনের উপরে স্ল্যাবগুলো হবে, যাতে কিছু সময় আগে আলোচনা হয়েছিল যে একটা অ্যাম্বুলেন্স কোনোভাবে ঢোকানো যায়, সেই কথাটা মাথায় রেখে স্ল্যাব হবে। এই 6টা সিদ্ধান্ত আমরা সবাই মিলে গ্রহণ করেছি। আমি একজন অনুপবাবুকে বলবো যে আপনারা যে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী যে কাজের কাজগুলোর কথা বলেছেন এখানে, সেগুলো এখানে একটু বলে দেবেন যারা 225 এর বেনিফিশিয়ারি আছেন। হ্যালো, হ্যাঁ বলছি যে রাস্তা এবং ট্রেন নিয়ে আলোচনা হয়েছে তার মেজর পোর্শনটা পদশ্রীর মধ্যে ঢোকানো আছে। এখানে বেশ কয়েকটা ট্রেনের ঢাকনা এবং পাকা রাস্তা রয়েছে, তার মধ্যে কালীবাড়ি থেকে ট্রেনের বাড়ি পর্যন্ত ট্রেনের ঢাকনা, ঢালাই রাস্তা। 2 নম্বর নতুন পাড়া মন্দিরা থেকে তপন চক্রবর্তী বাড়ি পর্যন্ত ট্রেনের ঢাকনা সহ ঢালাই রাস্তা। এখানে 12টি পরিবার আছে, প্রথমটিতে 15টি পরিবার। 3 নম্বর অরিজিৎ লাইন বাড়ি থেকে অজিত লস্করের বাড়ি পর্যন্ত ট্রেনের ঢাকনা সহ ঢালাই রাস্তা, 4টি পরিবার রয়েছে। 4 নম্বর মেহের পাঁচু রোড বিপরীতে রামশঙ্কর মাইতির বাড়ি থেকে
জন্তুকুণ্ড বাড়ি পর্যন্ত ড্রেনের ঢাকনা 15টি পরিবার। বর্গাপালের থেকে বলিয়া মাঠ পর্যন্ত ড্রেনের ঢাকনা 30টি পরিবার। গোবিন্দ বাড়ি থেকে রবীন্দ্র সরকার বাড়ি পর্যন্ত ড্রেনের ঢাকনা 15টি পরিবার। 6টি স্কিম এর মধ্যে রয়েছে। এই 6টি স্কিম আমরা অ্যাপ্রুভ করেছি। আমি দীপঙ্কর বাবুকে বলবো আমাদের যে লিস্টটা এসছে সেই লিস্টটা একটু আপনি সবার সামনে পাঠ করে দেবেন। নমস্কার, আপনারা এই 223 ওয়ার্ডে যারা আজকে উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে আলোচনায় অনেকেই অংশগ্রহণ করেছেন। আমাদের এই 223 ওয়ার্ডের আজকে আলোচনায় আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ। সকলে অন্তত এলাকার উন্নয়ন নিয়ে ভাবিত আছেন, বিশেষত মায়েরা, আমার খুব ভালো লেগেছে। বুঝতে পারছেন, আপনারা সবটাই জেনেছেন 10 লক্ষ টাকার বাজেটের মধ্যে উঠে দ্রুততার সাথে 15 জানুয়ারির মধ্যে এই কাজকর্ম আমাদের শেষ করতে হবে। যে আলোচনায় আপনার আবেদন যা উঠে এসেছে, আমরা যারা ছিলাম এবং যারা সরকারিভাবে যারা এখানে যুক্ত রয়েছেন আজকে তারাও বিবেচনা করেন, তারাও জানেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা 7টি বিষয়কে 1, 2, 3, 4 এই ক্রমে অগ্রাধিকারের ভিত্তিতে সাজিয়েছি। প্রথম, মিলন সংঘ মাঠের তালতলা অর্থাৎ যে তালগাছটি রয়েছে আমাদের ক্লাবের মাঠে দক্ষিণ পূর্ব কোণে, সেই তালগাছ থেকে শুরু করে এই রাস্তাটি প্রয়াত সুধাংশু বিকাশ সিনহার বাড়ি পর্যন্ত গিয়ে আমাদের যে ইতপূর্বে তৈরি করা রাস্তাটি রয়েছে কংক্রিটের তার সাথে মিলিত করার জন্য এই আবেদনটা থাকছে। এই রাস্তার সাথে যে ড্রেন রয়েছে সেই ড্রেনের উপরে স্ল্যাব, ড্রেন রয়েছে ড্রেনের উপরে স্ল্যাব, এটা প্রথম অগ্রাধিকারের বিবেচনায় আমরা রেখেছি। দ্বিতীয়ত, মোট পরিবার 40 বা তার বেশি সংখ্যক পরিবার এখানে রয়েছে নিয়মিত স্থায়ী বসবাসকারী। দ্বিতীয়, আমাদের এই তালগাছ থেকে শুরু করে আমাদের এই যে খেলার মাঠ দেখছেন, এই খেলার মাঠে ওপাশ দিয়ে শুরু করে সুকুমারদার বাড়ি পর্যন্ত, সুকুমার নস্করের বাড়ি পর্যন্ত যে রাস্তা সরু 4 ফিট। একজন পছন্দ করেছেন আজকে কোথাও 4 ফিটের কম আগে, সেখানে নরমদা অনেকটাই ব্যাখ্যা করে বললেন এখানে আমাদের এই বিষয়ে আলোচনা নয়। সেই রাস্তাকেও আমরা রাস্তার উন্নয়নের জন্য অগ্রাধিকার দিয়েছি দ্বিতীয় ধাপে। এবং একই সাথে সেই রাস্তাটি প্রয়াত খগেশ মহাপাত্রের বাড়ি থেকে যে রাস্তাটি চলে গেছে আমাদের শ্যামলদার বাড়ি মানে অনেক বন্ধের বাড়ি পর্যন্ত, এবং সেই রাস্তাটি খগেশদার বাড়ির ঠিক পেছন থেকে শুরু করে আমাদের যেটা চলে গেছে আমাদের উমাশঙ্করদার বাড়ি হয়ে একদম সরকারদের বাড়ি পর্যন্ত, সেই রাস্তাটাকেও আমরা রাস্তা ড্রেন রয়েছে, ড্রেনের উপরে স্ল্যাবের প্রস্তাব রেখেছি। তৃতীয়ত, ওখানে ড্রেন সেই ড্রেন এবং ড্রেন সহ স্ল্যাবের বিবেচনায় রাখা হয়েছে। তৃতীয়ত, ভাগা মন্দির থেকে শুরু করে মনেবাপি সুকুমার নস্করের বাড়ি পর্যন্ত এটা কাভার ড্রেন কাভার মানে ঢাকনাযুক্ত ড্রেন করার প্রস্তাব আমরা রেখেছি। চতুর্থত, বৈধোষ মণ্ডল, বৈধোষদার বাড়ি থেকে শুরু করে ধীমান নস্করের যে মেস রয়েছে 10টির মতো পরিবার সেখানে রয়েছে, সেই রাস্তাটা ড্রেন সমেত করতে আবেদন রেখেছি। পঞ্চমত, কল্যাণ মজুমদারের বাড়ি থেকে নবকুমার পাঠকের বাড়ি পর্যন্ত রাস্তা এবং যে লাগোয়া ড্রেন রয়েছে ড্রেনের উপরে স্ল্যাব। ষষ্ঠত, কমল নস্করের বাড়ি থেকে মাননীয় গৌতম মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা এবং ড্রেন। সপ্তমত, চিত্তপুর গাইদের বাড়ি থেকে
সুবল সরকারের বাড়ি পর্যন্ত রাস্তা এবং যে ড্রেন রয়েছে ড্রেনের উপরে স্ল্যাব। রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম একটা উদ্যোগ নিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে মানুষ এসে তারা সরাসরি অভিযোগ জানাচ্ছে এবং তার এগেনস্টে তারা একটা সামনে একটা সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছে। কি বলবে এই উদ্যোগ? দেখুন, ব্যাপারটা হচ্ছে এতদিন পরে হুঁশ ফিরেছে সেটা ভালো কথা, কিন্তু এখানে যারা রয়েছেন প্রত্যেকটা পাড়াতেই তৃণমূলেরও প্রচুর কার্যকর্তারা রয়েছেন। আমাদের এসে কেন বলতে হবে? আজকে আমাদের দীপালি নস্কর এখানকার 15 বছরের কাউন্সিলর, এখনও অবধি রাস্তা হয়নি। এটা 15 বছর পরে কেন হুঁশটা ফিরছে? প্রত্যেকটা পাড়ায় তৃণমূলের লোক আছে, তারা বলতে পারছে না, আমাদের এসে বলতে হবে। এটা একটা মানুষ ভোলানোর একটা নতুন স্কিম, তবে সেটাও যদি ওনারা কাজ করেন আমরা খুশি হব। আমিও একজন সাধারণ মানুষ হিসাবে এখানে আমার বাড়ির সামনে রাস্তা হয়নি, সেই প্রবলেম বলতে এসেছি। আশা করছি সেটা ওনারা সমাধান করবেন। তবে আবারও বলবো, টাকাগুলো যেন চুরি না হয়ে যায়, যেন তাদেরই ভাইপোরা না আবার 10 লাখ টাকাটা তাদের ঘরে চলে যায়, এটা যেন দিদিমণি দেখেন, দিদিমণি যেন কাজগুলো করেন। হুঁশ দেরি করে ফিরেছে, কিন্তু ফিরেছে, যদি ফেরে তাহলে ভালো, খুশি হব। না, তবে একটা কথা যেটা হলো যে টাকাটা চুরি না হয়, কিন্তু এটা কিন্তু পোর্টালে সরাসরি সবাই দেখতে পাবে এবং পোর্টালের মাধ্যম দিয়েই পুরোটা হবে, কারোর হাতে আসছে না টাকা। না, সে তো চাকরিটাও কারো হাতে আসেনি, চাকরিটাও পোর্টালের মাধ্যমে পরীক্ষার মাধ্যমেই চাকরি হয়েছে, কিন্তু সেটা চুরি হয়ে গেছে, আমরা দেখতে পেয়েছি। চোরেদের চুরি করার প্রচুর প্রসেস তারা জানে, আমরা জানি না, কিন্তু চোররা কিভাবে চুরি করতে হয় সেই প্রসেস তারা বার করেই ফেলে। তো আমার সেটাই রিকোয়েস্ট, সাধারণ মানুষ যেন তাদের পরিষেবাটা পায়। 15 বছর কাউন্সিলর থাকার পরেও এখন তাদেরকে এসে বলতে হচ্ছে, এটা আমাদের লজ্জা। কাউন্সিলরকে 5 বছর ছাড়া দেখা যায় না। আজকে আমরা দেখেছি, তার আগে ভোটে দেখেছি, আবার এরপরে ভোটে দেখব। ওনার উচিত, ওনার কাজটা কি? এখানকার সাধারণ মানুষদের পরিষেবাটা দেওয়া। কোন বাড়ির বয়স্ক মানুষের বাড়িতে জল আসছে না, কোন বয়স্ক মানুষটা তার কোনো কাজ করতে যেতে পারছে না, এইগুলো তার উচিত বাড়িতে এসে পরিষেবা দেওয়া। কোথায় জল জমে আছে এসে দেখা, উনি একটা বারের জন্য আসেন না। আমাদের এখানে কাউন্সিলরকে সেটাই আমরা কনফিউজ, দীপালি নস্কর না শান্তনু নস্কর। কাউন্সিলর যদি বাড়ি বসে থাকে তাহলে এখানকার মানুষ তাকে ভোট দিয়ে প্রতিনিধি করবে কেন? আমি আবারও বলছি, আমাদের এসে বলতে হবে কেন? তাকে আমরা প্রতিনিধি বানিয়েছি এই পুরো এরিয়ার কাজ করার জন্য। দায়িত্বটা তার, এসে এসে দেখায় কোন কোন প্রবলেম। আমাদের দায়িত্ব না গিয়ে গিয়ে তাকে বলা, এবং এই বলাগুলো আজকে নতুন বলছি না। আমাদের এই রাস্তার সামনে প্রায় 2 মাস ধরে স্ট্রিট লাইট নেই, প্রতিদিন কারো না কারো বাড়িতে চুরি হচ্ছে। উনি জানেন না? এখানে তো তৃণমূলের আরও অনেক কার্যকর্তারা থাকেন, তারাও নিশ্চয়ই বলেছেন প্রবলেমটা আমার একার না, প্রবলেমটা তাদেরও। তাহলে এতদিন হয়নি কেন? এই কয়লাবট্টির রাস্তাটা দেখুন গিয়ে, তো একটা মানুষ ওখান দিয়ে হাঁটতে পারে কিনা? একটা সুস্থ বয়স্ক মানুষকে নিয়ে যাবেন, সে অসুস্থ হয়ে পড়বে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। এই রাস্তাটা নরেন্দ্রপুর থেকে, সোনারপুর থেকে সবাই এই রাস্তা ইউজ করে, সেই রাস্তার এরকম দশা কেন? কমাস হয়েছে রাস্তাটা মানে ঠিক হয়েছে, রাস্তাটা ঠিক হয়েছে মনে হয় মেরে কেটে 5 থেকে 6 মাস হবে। 6 মাসের মধ্যে এই দুর্দশা রাস্তার। পুরো এরিয়ার মধ্যে বিভিন্ন জলাজমি ভরাট হচ্ছে, বিভিন্ন জলাজমিতে ময়লা ফেলা হচ্ছে। আমাদের কেন, আমি আবারও বলছি, আমাদের কেন বলতে হবে? ময়লা ফেলার জায়গা তো পুকুর নয়, পুকুরগুলো কেন পরিষ্কার করা হচ্ছে না? কেন শান বাঁধিয়ে দেওয়া হচ্ছে না? কেন সাধারণ বয়স্ক মানুষদের একটা আড্ডা মারার জায়গা, ছেলে মেয়েদের একটা খেলাধুলার জায়গা করে দেওয়া হচ্ছে না? তাহলে এই যে কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, কর্মসূচিটা কীরকম লাগে? না, যদি কাজ হয় অবশ্যই ভালো, অবশ্যই ভালো। আমরা পেয়েছি আমাদের সাথে 6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অধ্যাপিকা ডক্টরেট দীপালি নস্করকে। সবথেকে বড় জিনিস হচ্ছে আজকে যে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি চলছে 223, 224 এবং 225 নম্বর বুথে, এই বুথের বাসিন্দা হচ্ছেন গতবারে যিনি বিজেপি প্রার্থী ছিলেন সেই রূপসা সিনহা। আমরা রূপসা সিনহার সাথে কথা বলেছি এবং তার কাছে কিছু অভিযোগ তিনি আমাদের কাছে বলেছেন। তার মধ্যে প্রধান হচ্ছে যে এই দুয়ারে সরকারে কেন মানুষকে এসে বলতে হবে, কারণ এখানে প্রচুর তৃণমূল কর্মী রয়েছেন এবং পৌরমাতা রয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে কেন এই ক্যাম্পে এসে মানুষকে তাদের সমস্যার কথা বলতে হবে। 2 নম্বর বলেছেন যে এই যে রেল লাইনের পাশ দিয়ে রাস্তা গেছে, সবেমাত্র রাস্তাটা হয়েছে, তার মধ্যেই রাস্তাটা বেহাল দশা। 3 নম্বর তিনি অভিযোগ করেছেন যে এখানে পুকুর ভরাট এবং পুকুর ভরাটের নামে জঞ্জাল দিয়ে সেই পুকুর ভরাট বা ডোবা ভরাট হচ্ছে, সেটার কোনো তার সমাধান নেই। 4 নম্বর, প্রচুর জায়গায় এখনও রাস্তা কাঁচা রয়েছে এবং সবথেকে বড় যেটা
5 নম্বর, সেটা হচ্ছে যে পৌরমাতা 15 বছর ধরে এখানে পৌরমাতা হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা বুঝতে পারছেন না যে কে পৌর প্রতিনিধি, দীপালি নস্কর না শান্তনু নস্কর। তার কারণ দীপালি নস্করকে নাকি এই ওয়ার্ডে দেখা যায় না। এই 5টা অভিযোগ নিয়ে আমরা জেনে নেব দীপালিদি কি বলবো। প্রথমেই বলবো যে আমাদের ক্যাম্পে তিনি এসেছেন, তাকে শুভেচ্ছা জানাই। অবশ্যই সবাইয়ের জন্য এই ক্যাম্প, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পরিকল্পনা আমাদের পাড়া আমাদের সমাধান, এটা সবাইয়ের জন্য। তো সবাই যে এসেছেন এটা ক্যাম্পের একটা সাফল্য। তো তার যে অভিযোগ, প্রথম যে অভিযোগটা তিনি করেছেন, একটা জলা জায়গা ভরাট হচ্ছে, যে অভিযোগটা তিনি করেছেন সেই বিষয়ে আমরা কিন্তু তার পরদিন থেকেই স্টেপ নিয়েছি। আমাদের অফিসের যিনি লোকাল ইঞ্জিনিয়ার তিনি নোটশিট তৈরি করে ইওকে জমাও দিয়ে দিয়েছেন। আমাদের যা প্রসেস সবই চলছে এবং আজকে নজরুলদা এসেছিলেন, নজরুলদা বলে দিয়েছেন নতুন করে নোটশিট তৈরি করার জন্য, কারণ আমাদের ইও স্যার নতুনভাবে চেঞ্জ হয়ে এসছেন। তো তিনি একটা সার্টিফিকেট জমা দিয়েছে, যিনি মানে জমির মালিক কনভার্সনের একটা সার্টিফিকেট জমা দিয়েছেন, সেটা নিয়ে ইও স্যার একটু মানে দোনামনার মধ্যে পড়ে আছেন যে এটা একটা মানে ক্লারিফিকেশানের জন্য তিনি ওয়েট করছেন, এডিএমের কাছে যেতে হবে। তো সেটা যাতে না হয়ে আমরা তাড়াতাড়ি মাটিটা তুলতে পারি ওখান থেকে, তার জন্য কিন্তু আমাদের সিআইসি নজরুল আলী মণ্ডল নির্দেশ দিয়ে গেছেন এবং আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন যে ওই জায়গার মাটি কিন্তু আমরা পরিষ্কার করে তুলে দেবো। যেমন জলা ছিল তেমন জলা জায়গা কিন্তু হয়ে যাবে। দ্বিতীয়ত যে রাস্তাটার কথা বলছে, এটা আমরাও চিন্তিত যে রাস্তাটা এত তাড়াতাড়ি কীভাবে খারাপ হয়ে গেল। সেটা পৌরসভার কাছে, চেয়ারম্যানের কাছে আমরাও কমপ্লেন করেছি যে একটা রাস্তা এত টাকা দিয়ে তৈরি, প্রায় 50 লাখ টাকা দিয়ে তৈরি হয়েছিল রাস্তাটা, পুরো রাস্তাটা নরেন্দ্রপুর পর্যন্ত। সেই রাস্তাটা তৈরি করার 6-7 মাসের মধ্যেই কিন্তু রাস্তাটা নষ্ট হয়ে গেছে। এটা শুধু একজন নাগরিক হিসাবে যে রূপসা সাহা বলেছে তা নয়, আমিও কিন্তু কাউন্সিলর হিসেবে বলবো এটা কিন্তু আমাদের যারা কাজ করেছেন, যারা ইঞ্জিনিয়ার বা যারা কন্ট্রাক্টর যারা কাজ করেছেন তাদের কিন্তু ব্যর্থতা। তাই জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার কিন্তু ক্রেডেনশিয়াল দিতে হবে, নাহলে কিন্তু কন্ট্রাক্টররা কাজ করতে পারবে না। অন্তত 3 বছরের ক্রেডেনশিয়াল কিন্তু তাদের দিতে হবে। 3 বছর রাস্তা যাতে ভালো থাকে তার দায়িত্ব তাদের কিন্তু নিতে হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় বললাম, যিনি বলছে যে কাউন্সিলরকে, কাউন্সিলর অবশ্যই আমি যেখানে আমার যেমনভাবে প্রয়োজন হয় আমি তেমনভাবে কিন্তু যাই। সেটা কেউ কারোর ব্যক্তিগত হয়ে বলতে পারেন। আমার সেক্রেটারি কাজ হয়তো বেশি দেখাশোনা করেন, কারণ তিনি সেক্রেটারি, তার দেখাশোনার দায়িত্ব আছে, অবশ্যই তিনি দেখতেই পারেন। আমার বদলে তিনি সেখানে যে কোনো স্থানে গিয়ে আমার দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন, তো তিনি সেই কাজটা করেন। এখানে আমার হাজব্যান্ড হিসেবে তিনি কাজ করেন না, তিনি পৌরসভার একজন ওয়ার্ডের সম্পাদক, ওয়ার্ড কমিটির সম্পাদক হিসেবে কাজটা করেন, এটা আমি জোর গলায় বলতে পারি। তাই তার দায়িত্ব আছে সেই কাজটা দেখার। প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা কোণে তিনি যেতে পারেন, প্রত্যেকটা সমস্যা তিনি সমাধান করতে পারেন এবং আমার তরফ থেকে তার প্রতি পুরোপুরি সমর্থন আছে এবং আমার যেখানে দরকার, যেমনভাবে দরকার আমি সেখানে যাই। এবং তার সঙ্গে আরও বলি, আমি শুধুমাত্র এই রাজনৈতিক দলটা করি না, তার সঙ্গে সঙ্গে আমি একজন ফুল টাইম কাজও করি, আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো সেখানেও আমাকে সময় দিতে হয়। আমি দুটো কাজকে একসঙ্গে করি। এটা কিন্তু আমি কোনো গর্বের কথা বলছি না, আমি দুটো কাজ যে সমানভাবে চালাতে পারছি, এটা একটা আমি আমার নিজের কাছে মনে হয় যে আমি যতটা সম্ভব আমাকে দেয়া আমি ততটা সম্ভব কিন্তু দিচ্ছি। আমি কলেজটাকেও দেখতে হবে, ছাত্রদেরকেও দেখতে হবে, তেমনভাবে আমার ওয়ার্ডের লোকজনকেও দেখতে হবে। আমি দুটো দিক সমানভাবে সামলিয়ে কিন্তু চলছি, এটুকুই আমার বলা। সবাইকে ধন্যবাদ। আপনাদের তো আলোচনা করে তারা এখানে এসেছেন, আপনারা এই সম্বন্ধে সবাই কিন্তু ওয়াকিবহাল। এখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, আমিও একটু আগেই ওপরে গিয়ে আলোচনায় দেখছিলাম, খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি এখানে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাই চাইছেন যে প্রকল্পটার নাম হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। এই আলোচনাগুলো যা আমাদের নিউট্রাল পার্সেন্টরা যেটা বললেন, তারা কিন্তু ঠিকই আলোচনা করেছেন। আমি বা আমার এটাকে এড়িয়েছে, আমাদের কথাটা হয়েছে এবং যে সিদ্ধান্তগুলো হয়েছে সেটাও কিন্তু আমাদের হয়েছে। এইভাবেই কিন্তু আমরাও চেয়েছি। একটা জিনিস মাথায় রাখবেন, সব কিন্তু লেখা হয়েছে। এখানে যদিও দেখছিলাম একটা ড্রাফট কপি করা হয়েছে, তারপর সেটা থেকে তারা তাদের নেতৃত্বে যেহেতু তারা আপনাদেরকে মিটিংটা পরিচালনা করেছেন, তারাই ঠিক করেছেন কোন কাজগুলো আগে হবে।
আর আমাদের যিনি নোডাল অফিসার, যেহেতু এটা সরকারি প্রোগ্রাম, সরকারের আধিকারিকদের থাকতে হবে, তাই আমরা আমাদের এই পৌরসভা যিনি বড়বাবু অফিস ইনচার্জ ইঞ্জিনিয়ার সুভাষিস ঘোষকে আমাদের এই পৌরসভার বড়িয়া অফিসে ড্রা করেছি। 7টা ওয়ার্ডে যতগুলো ক্যাম্প হবে সব জায়গায় কিন্তু উনি কাজ দেখাশোনা করবেন। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে খুব ক্লিয়ার করে দিচ্ছি যে 6টা বিষয় ওনারা এখানে সই করে আমাদেরকে জমা করেছেন। সুভাষিস বাবু সই করবেন, এখানে অলরেডি এরা সই করে দিয়েছেন, এবারে সুভাষিস বাবু সই করবেন না। এইটা কিন্তু পোর্টালে আজকে আপলোড হবে। আর ড্রাফট কপি আমাদের কাছে আছে। এইগুলো তো আবার এই নয় যে বাকিগুলো আমরা করবো না, এটা ভাববেন না ভাবে। আমরা কিন্তু এটাও সুভাষিস বাবুকে নিয়ে বসবো এবং আমাদের এখানে পৌর মাতা আছেন, আমাদের পৌরসভা আছে, আমাদের বিধায়ক আছে, সাংসদ আছে। আমরা কিন্তু এইগুলো টাইম টু টাইম আমাদের মতো করে কাজ করব। আমি আলোচনায় শুনছিলাম যে প্রথম যে আলোচনা হয়েছিল, সেকেন্ড যে আলোচনা হলো, সেখানে একটা রাস্তার কথা বলা হয়েছে, যেটা ইতিমধ্যে আমাদের পৌর মাতা রাস্তাটা করার জন্য তিনি স্কিম স্যাংশন করে নিয়েছেন। আর বাকি যেটা বলছেন ট্রেন এবং তারপরে স্ল্যাবটা, সেটার জন্য উনি বলেছেন। এইটাই হচ্ছে আজকের এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য। আমরা যারা ইলেক্টেড পার্সন, আমরা নির্বাচনে যারা জনপ্রতিনিধি, আজকে এই ক্যাম্পে আমাদের কোনো ভূমিকা নেই। আমরা আপনাদের গাইড করবো, যেটা আপনাদের পৌরমাতা গাইড করে বলেছেন, সেটাই ওনার কাজ। সিদ্ধান্ত নেবেন সেই বুথের মানুষজন যারা আজকে এসেছেন। যারা এসেছেন তারা জানিয়েছেন তাদের এলাকার কি সমস্যা, আর এটাই বাংলার মুখ্যমন্ত্রী চেয়েছেন। এটা মাথায় রাখতে হবে। দেখুন, সমস্যা অনেক আছে, উত্তরোত্তর সমস্যা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আমরা আমাদের এই রাষ্ট্র সোনারপুর পৌরসভার একেবারে কলকাতার একেবারে খুব উপকণ্ঠে, এখন নাকি ডগায় প্রতিনিয়ত প্রতিরকম মানুষের বসবাস বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাহিদাও স্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। আমাদেরও কাজের আগে যা ছিল অনেক কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। সেই জন্য আমরা এক্ষুনি বলে দিই যে মাথায় রাখবেন, জোনে জোনে যেমন দিয়ে কি দরকার, কার কি দরকার, এটা যেমন আমরা কিছু সময় করি ঠিকই, সবার কাছে পৌঁছতে করা যায় না, সবার কাছে যাওয়া যায় না যে আপনার কি প্রয়োজন, আপনার কি দরকার। আমার সেই জন্য আজকের এই প্রকল্পটা যখন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন, মানুষকে সুযোগ দিয়েছে তাদেরকে কথা বলার, তাদেরকে সিদ্ধান্ত নেওয়া, এইটাই হচ্ছে এই প্রকল্পের আরেকটা বৈশিষ্ট্য। এখানে কোন রকম ভাবে কেউ যদি এটাকে নিয়ে অবগণনা করে যে তারা এতদিন ধরে কি ঘুমিয়েছিল, এতদিন ধরে কি দেখা কাজ পায়নি, আমরা কি কাজ করেছি সেটা এলাকার মানুষ সবাই জানে। আমরা আমাদের যা কাজ হয়েছে সেটা সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা নিশ্চয়ই কাউন্সিলর গাইডলাইন দেবে আপনাদেরকে, বিধায়কও দেবে। আমরা যেটা করছি সেটা সবাইকে বলছি। বাকি যে ছোট ছোট কাজগুলো আপনারা এখনই চাইছেন, যেটা দরকার আপনি মনে করছেন যে আপনার বুকে এই কাজটা করলে আপনার পক্ষে ভালো হবে, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাই গ্রহণ করছেন। সেই অধিকারটা বাংলার মুখ্যমন্ত্রী আপনাদেরকে দিয়েছেন। আপনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘুরে আসুন, এই ধরনের প্রকল্প খুঁজে পাবেন না, যেখানে মানুষকে বলা হচ্ছে যে আপনি সিদ্ধান্ত নিন কোন কাজটা আগে পাবেন। এটা তো ইলেক্টেড পার্সনের দায়িত্ব আছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী কেন আপনারা দিয়েছে যে আপনারাও যাতে প্রশাসনের একটা দাবি করতে পারেন। জনগণের সরকার বলা হয়, মুখে বলা হয়, কাজে করা হয় না। যারা বাংলার মুখ্যমন্ত্রী কাজে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন, আপনাকে তার জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করে দিতে, এবং কাজটাও কিন্তু আপনাদের নেতৃত্বে কাজটা হবে। আমরা দেখে দেবো। আমি সুভাষ বাবু আপনাদের বললো যে যখন ইনি মাপের করতে যাবেন আপনাদেরকে জানাবেন, আপনারা থাকবেন, পার্টিকুলার সাইডগুলো বলে দেবেন। আমরা চাইছি এইভাবে কাজ করবো।